আসসালামু আলাইকুম। আজকে হলো ডে 2। নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো আমি গতকালকে আপনাদের সাথে যে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছিলাম সেটা হলো টার্কি নিয়ে। সো টার্কি ছিল আমাদের 2019-এর হলো লাস্ট কোভিডের আগে। তারপরে কোভিডের পরে একটা মালদ্বীপস ট্রিপ দিয়েছিলাম। সো সেটা পরে দেখাবো। আর ওটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। আজকে যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা ইউকের ভিতরে, ইউনাইটেড কিংডমের ভিতরে, কিন্তু এইখানে যাওয়া এবং ওখান থেকে আসা মানে অনেক এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে, টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করবো। সেটা হলো নর্দার্ন আয়ারল্যান্ড, বেলফাস্টের বিষয়ে কথা বলবো। সো আমরা যেটা করলাম, এর আগে তো লন্ডনে গিয়েছিলাম, লন্ডনে ছিলাম, লন্ডনের টপিকগুলোতে আসবো আস্তে আস্তে। আজকের ভিডিওটা টোটালি হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড বেলফাস্ট নিয়ে। তো নর্দার্ন আয়ারল্যান্ড বেলফাস্টের বিষয়টা আমরা করেছিলাম, আমরা মেগা বাসে টিকিট করেছিলাম ইউকের। আর মেগা বাসের টিকিট খুব রিজনেবল কস্ট হয়। সো রিজনেবল কস্ট হওয়াতে যেটা হলো যে আমরা পুরো ট্রিপটা খুব ইজিলি বুক করলাম। অ্যান্ড আমাদের জার্নিটা ছিল দিনের বেলার। সো দিনের বেলা জার্নি হওয়াতে সুবিধা যেটা হলো যে প্রচণ্ড সিনিক ভিউ পেয়েছি আমরা। ইউকের কান্ট্রি মানে কাউন্ট্রিগুলো খুবই সুন্দর, খুবই গোছানো পরিপাটি। তো আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, ইউকের ভিসা থাকলে আপনি নর্দার্ন আয়ারল্যান্ডে ট্রাভেল করতে পারেন। একটু কিছু জায়গায় ওরা চেকিং করে, তো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো। সো আমাদের নর্দার্ন আয়ারল্যান্ডের ট্রিপের বেস্ট পার্ট হলো ফার্স্টে বাসে ছিল। এই বাসটা আপনাকে একটা ফেরিতে নিয়ে যাবে। ওই ফেরিতে ওঠার সময় কিছু চেকিং করে, পেপার ওয়ার্ক চেক করে, আপনার ভিসা চেক করে। অ্যান্ড স্টারলাইন ক্রুজের যে শিপগুলো ওরকমই শিপ, কিন্তু একটা ফেরি, এটা ওশেনের মধ্যে দিয়েই যায়। সো জার্নিটা খুবই রোমাঞ্চকর। আর বেলফাস্টেও আমরা সেম বুকিং.com থেকে সব হোটেল বুক করি, সিটি সেন্টারে বুক করি। ইউজুয়ালি ইউরোপের ওই সাইডে ট্রিপ করলে আপনি অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন যে সিটি সেন্টার, এই ওয়ার্ডটা মনে রাখবেন। আপনি যদি সিটি সেন্টারের লোকেশনে ওখানে কোনো হোটেল বুক করেন, সো আপনার কাছে সব কিছু নিয়ার বাই প্লেসেস হবে। তো আমরা যেটা করি, ফার্স্টে বাসের জার্নি তো শুরু হয়, বাসের জার্নি শেষ করে আমরা যখন আমাদের ফেরিতে উঠি তখন অলমোস্ট সন্ধ্যার মতো হয়ে যায়। তো সেখানে বেলফাস্ট যত ওইদিকে যাবেন, নর্দার্ন আয়ারল্যান্ড বেলফাস্ট, ওইদিকে ফুডগুলো একদম প্রপার ইংলিশ ফুড। সো যে তেল ঝাল লবণ সব কিছুই মোটামুটি কম, হেলদি ফুড। সো ওইটা আমাদের জন্য একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল, বাট আপনারা এক্সপিরিয়েন্স করলে ভালো লাগবে। সো এই ছিল আমাদের ভিউগুলো। আমাদের শিপ থেকে যখন আমাদের শিপটা ছাড়ছিল, তো ওই সময় শিপ পারাপারের সময় ভিউগুলো খুবই সুন্দর। ইনফ্যাক্ট আমরা যে বাসের জার্নি করছিলাম সেটাও খুবই ভালো লেগেছিল আমাদেরকে। সো এটা ছিল আমাদের হোটেল রুম থেকে, সিটি সেন্টার থেকে একদম বেলফাস্টের যে নর্দার্ন আয়ারল্যান্ড বলে, ওই আয়ারল্যান্ডের একদম রাতের ভিউটা আমরা পৌঁছতে অলমোস্ট রাতের 12টার একটু আগে যে পৌঁছাই। সো এই তো এইভাবে আমরা ফার্স্ট ডেটা করি। পরের দিন আমরা যেটা করি, এই হপ ইন হপ অফ বাস আছে ওখানে। প্রত্যেকটা সিটিতেই হপ ইন হপ অফ বাসের একটা সুবিধা হলো যে আপনার মেন যে ট্যুরিস্ট স্পটগুলো, কারণ আমাদের হাতে সময় ছিল 2 দিন। সো 2 দিনে নিজে নিজে ট্যাক্সি করে কিংবা লোকাল ট্রান্সপোর্টেশন খুঁজে কোথাও মুভ করাচ্ছে, এই হপ ইন হপ অফের সুবিধা হলো আপনি 2 দিন অথবা 1 দিনের পাস কিনে নিলেন। ওই পাসের ভিতরে আপনি সবগুলো প্লেসের একটা লিস্ট পেয়ে গেলেন, ওই লিস্ট অনুযায়ী আপনি ট্রাভেল করলেন। আমাদের অলমোস্ট ওটা পড়েছিল £20 পার পারসন। তখন অলমোস্ট এটা পার পার্সনের 2000 টাকার মতো। এখন তো কারেন্সি রেট আর একটু চেঞ্জ হয়েছে। সো এই পার্টটা জেনে আপনারা খুশি হবেন যে এই ইয়েতে বেলফাস্টে সবচেয়ে মজার বিষয় হলো টাইটানিক মুভি, কে না দেখেনি। এই টাইটানিক মুভির যে শিপটা টাইটানিক, এই টাইটানিক শিপটা কিন্তু তৈরি করা হয়েছিল বেলফাস্টে। বেলফাস্টে আরও আরেকটা মজার জিনিস আছে, আগামী বলবো কিছুক্ষণ পরেই বলবো। তো সেটা হচ্ছে যে এই নোম্যাডিক যে ছোটো ছোটো শিপগুলো, এই শিপগুলো ওরা হচ্ছে গুডসগুলো ক্যারি করতো, করে আস্তে আস্তে বিল করে টাইটানিক শিপটা। সো এইখানে এই যে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, এটার পিছনে যে মিউজিয়ামটা, এটা টাইটানিকের মিউজিয়াম। এখানে আপনি একটা এন্ট্রি ফি দিয়ে ভিতরে যেতে পারবেন। এখানে আপনি ওই আগেকার টাইটানিক বিল্ড করার যে ইকুইপমেন্টসগুলো তারা ইউজ করেছিল, টেকনোলজি যেটা তখনকার করেছিল, সেগুলোর একটা প্রেজেন্টেশন আপনি পাবেন। বাট ভেরি আইকনিক প্লেস অ্যান্ড খুবই ভালো লাগবে জায়গাটায়।
এটার পাশে ওখানে প্রচুর মুরালস আছে। মুরালস হলো আমাদের ওয়ালে যে আমাদের দেশে তো কিছু কিছু জায়গায় অল্প গ্রাফিটি করে, অ্যান্ড ওরা যে খুব সুন্দর কাজ করে, মানে এটার পিছনে একটা বড় হিস্ট্রি আছে, পলিটিক্যাল হিস্ট্রি আছে। সো ওগুলো আমরা পলিটিক্স নিয়ে আমরা না যাই, আমরা ট্রাভেলার্স, আমরা ট্রাভেলিং নিয়ে চিন্তা করি। সো মুরালসগুলো এত সুন্দর ওখানকার, সো আপনি খুবই এনজয় করবেন, খুবই ফটোজেনিক প্লেসেস, আপনি ফটো নিতে পারবেন। এরপরে সকাল থেকে আমরা শুরু করি, আমরা ফার্স্টে টাইটানিকের ওখানে চলে যাই, কারণ আমাদের মেন মোটিভটাই শুরু হয় এই জায়গাটা বেলফাস্ট ঘোরার পিছনে। মেন মোটিভটাই ছিল যে টাইটানিকের এই মিউজিয়ামটা আমরা ঘুরবো। সো এর পাশাপাশি এই যে ছোট জাহাজটা দেখছেন, এটার নাম নোম্যাডিক। এইরকম ছোট আরও কিছু জাহাজ ছিল যেগুলো, এগুলো দিয়ে তারা গুডস ক্যারি করতো তখনকার আমলের, তাদের শিপ যেভাবে বিল্ড করে। সো আমি এত ডিটেলস জানি না, বাট দিজ আর দ্য থিংস ফ্রম দি হিস্ট্রি। সো আপনি লং রানে গুগল করলে আরও ইনফরমেশন আপনারা জানতে পারবেন। সো এরপরে ওখানে খুব সুন্দর সুন্দর স্ট্যাচুস আছে, স্কাল্পচার্স আছে, এগুলো দেখে খুব ভালো লাগবে। যেটা বলছিলাম মুরালস, এই মুরালসের বিষয়টা হচ্ছে যে ওখানে যখন আমাদের বাসটা ট্রাভেল করছিল থ্রু আউট দ্য জার্নি, একটা ওয়ালই আমরা পেয়েছিলাম, যে ওয়ালটা পুরাটাই হচ্ছে এরকম মুরালস করা। সো এই জিনিসটা আপনারা মাথায় রাখতে পারেন যে আপনারা যখন এই হপ বাসটা নিচ্ছেন, সো ওভারঅল জার্নিটা এনজয় করবেন, সব কিছুই একটা ভালো লাগবে আপনাদের। এরপরে আসি হচ্ছে ওদের ওই ভিউগুলো একদম কোস্টাল এরিয়ার মতো। সো আপনি যেটা আমরা বাসের আমরা রেড বাস, যেটা লন্ডনে ওরকমই রেড বাসের মতো এরকম ওপেন থাকে। সো এই ওপেন থাকাতে সুবিধা হচ্ছে আপনি ভিউগুলো খুব ভালো পাবেন। ওদের উইন্টারগুলো খুবই এক্সট্রিম, ঠান্ডা অনেক বেশি। সো মেক শিওর আপনার ওয়ার্ম ক্লোথস নেন পর্যাপ্ত পরিমাণ। সো আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লেগেছিল আমাদের। এটা হলো ওদের সিটি সেন্টারের পাশে কিছু প্যালেস আছে, প্যালেসগুলো ভিউজ অ্যান্ড অল সব কিছু। আমি আসলে তখনকার সময় ওই ট্র্যাভেল ব্লগিং নিয়ে কখনো চিন্তা করিনি, সো তখন করা হয়নি। তো ভাবলাম যে আমার মেমোরিজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। মেমোরিজে প্রত্যেক দিন যখন এই ব্যাক মেমোরিজগুলো দেখছি ভালো লাগে, নিজের কাছেই ভালো লাগে, প্লাস সাথে যে ছোটো ছোটো ইনফরমেশনগুলো আমার মনে হয় যে আপনাদের সাথে শেয়ার করলে আপনারা আরেকটু হেল্পফুল হবে আপনাদের জন্য। সো এই প্যালেসটা একদম আমাদের হোটেলের সামনেই ছিল, ওদের খুবই সুন্দর প্লেস। কিছু কিছু জায়গা হয় কি বেশ আগের, তো অনেক কিছু হয়তো আমার মনেও থাকে না, আমি এক্স্যাক্ট নামটা হয়তো বলতে পারবো না, বাট আপনারা মোরাল অফ দ্য স্টোরি বেলফাস্ট সিটি আয়ারল্যান্ড কিংবা নর্দার্ন আয়ারল্যান্ড এটা যে যখন সার্চ করবেন গুগলে, আপনারা অনেক ইনফরমেশন পাবেন। হোটেলটা অবশ্যই booking.com থেকে দেখতে পারেন, এয়ারবিএনবিতে অবশ্যই আছে, এয়ারবিএনবিতেও আপনারা দেখতে পারেন। এখন আসি যেই কারণে বলছিলাম যে বেলফাস্ট আরেকটা কারণে ফেমাস, তাও এই যুগের মানে এখনকার জেনারেশনের জন্য, সেটা হলো গেম অফ থ্রোনস। আপনারা কে না গেম অফ থ্রোনস দেখেননি? গেম অফ থ্রোনসের শুটিং কিন্তু বেলফাস্টে হয়। সো আমাদের হপের বাস যেটা ছিল, সেটা আমাদেরকে যেরকম টাইটানিকের পাশে নিয়ে গিয়েছে, তো বিভিন্ন লোকেশনে তারা নিয়েছে, এরকম এই গেম অফ থ্রোনসের যে শুটিং স্পটগুলো ছিল, ওরা শুটিং করে ওই জায়গাগুলো অ্যাবান্ডন করে রেখে চলে গেছে, কিন্তু দ্য সিটি ইজ ফেমাস ফর গেম অফ থ্রোনস শুটিং। অ্যান্ড এইটার পাশাপাশি গেম অফ থ্রোনসের যে মানে রোডের মাঝখানে বট গাছ অ্যান্ড এইসব এই জিনিসগুলো আপনারা উইটনেস করতে পারবেন এই জায়গা থেকে। আর যেটা হলো যে ওদের মুরালস, ওদের ওয়ালের যে রাইটিংগুলো বেশ ইন্সপায়ারিং। সো ডেফিনেটলি আমি এই ছবিটা নিয়েছিলাম, অনেক কিছু চিন্তা ভাবনা করেই হয়তো নিয়েছিলাম। সো ওদের মুরালসগুলো মানে খুবই সুন্দর। মুরালস ইচ অ্যান্ড এভরি প্লেস, প্রত্যেকটা ওয়ালে আপনি ডানে বামে যেখানেই তাকান, ইটস ওয়ান্ডারফুল। সব মুরালস এত সুন্দর ওদের, মানে এটার সাথে অনেক পলিটিক্যাল হিস্ট্রি আছে। ডেফিনেটলি আপনারা গো থ্রু করবেন এই প্লেসগুলো। অ্যান্ড প্রচুর ওদের হচ্ছে জর্জেস এই মার্কেট, এই জর্জেস মার্কেটটাও কিন্তু অনেক ফেমাস ওখানে, আপনি যদি গুগল করে দেখেন। সো
সারাদিন আমি মনে করি যে আমরা 2 দিনের জন্য ছিলাম, সময় অল্পতার কারণে আমরা জাস্ট বেলফাস্টে ট্রাভেল করেছি, বাট নর্দার্ন আয়ারল্যান্ডের আশেপাশে আরও কিছু প্লেস আছে যেখান থেকে আপনি অনেক সুন্দরভাবে দেখতে পারবেন। সো এই ছিল ওদের যে আরেকটা প্যালেস ছিল, ওই প্যালেসের সামনের ভিউটা এত সুন্দর, গার্ডেনটা এত সুন্দর, অ্যান্ড রোড অ্যান্ড অল খুবই ভালো লাগে। অ্যান্ড মানে অনেক এনশিয়েন্ট হিস্ট্রিজ আছে, স্কাল্পচার্সগুলো খুব সুন্দর। আর ইউকের ভিসার ব্যাপারে আমি আপনাদের সাথে অবশ্যই কথা বলবো যে বাংলাদেশ থেকে যখন আপনি ট্রাভেল করবেন আপনার ইউকের ভিসা তো অবশ্যই নিতে হবে। সো সেটা নেওয়ার জন্য সর্বপ্রথম আমি বলবো ইউকের ভিসা ইজ সামথিং যেখানে আপনার সবচেয়ে বেশি ডকুমেন্ট সাবমিট করা উচিত। আর নো ম্যাটার হোয়াট, আপনার ছোট্ট একটা গাড়ি আছে, ছোট্ট একটা বাইক আছে, মেক শিওর করবেন ওই গাড়ি এবং বাইকের পেপার্স আপনি সাবমিট করবেন, অ্যান্ড দে গো থ্রু অল দি পেপার্স। আপনি ভিএফএসে সাবমিট করবেন, ঢাকা ডেল্টা লাইফ টাওয়ারে হলো ভিএফএস আছে। আর ডেফিনেটলি আপনি বিভিন্ন ট্রাভেল এজেন্সি অথবা ইমিগ্রেশন লয়ার যারা আছে তাদের কাছ থেকে ফর্ম ফিল আপের জন্য করে আপনার সার্ভিস নিতে পারেন, খুব বেশি এক্সপেন্সিভ হয় না, তারাই একটা সাজেশন দিতে পারবে। বাট আমার এক্সপিরিয়েন্স যতবার আমি দেখেছি যে ডেফিনেটলি যত ইনফরমেশন আপনি বেশি দিবেন পেপার ওয়ার্কে তত আপনার জন্য বেটার হবে বিষয়টা, ভিসা পাওয়ার চান্সেসটা অনেক হাই থাকে। সো অবশ্যই মেক শিওর করবেন আপনাদের ডকুমেন্টেশন ভালো মতো সাবমিট করবেন। হ্যাঁ, ডেফিনেটলি ইউকের ভিসার জন্য আপনাকে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সিটা মাথায় রাখতে হবে যে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আপনার লিকুইড মানি একটা ট্রানজ্যাকশন আছে। সো ওটা আবার নট নেসেসারিলি ইট ইজ ভেরি বিগ, যেমন স্টুডেন্ট ভিসার জন্য অনেক বড় অ্যামাউন্ট দেখাতে হয়, এরকম প্লিজ করবেন না, কারণ যখন আপনার ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হবেন তখন ওরাও জানে যে আপনার পক্ষে এত বড় অ্যামাউন্ট সেভ করে রাখা সম্ভব না। সো এটা ছিল হলো উই ওয়ার লাকি ইনাফ, ওইখানে বৃষ্টি হয়েছিল, অ্যান্ড ওই বৃষ্টির মধ্যে আবার একটা রেইনবো পেয়েছিলাম আমরা, সো খুবই ভালো লাগলো। আর এর পাশাপাশি আপনাদের যদি সেভিংস বলতে ডিপিএস সঞ্চয়পত্র এই টাইপের থাকে ডেফিনেটলি এই সব ডকুমেন্টসও সাবমিট করবেন। অ্যান্ড ইট ইজ অলওয়েজ ওয়াইজ যে আপনার ট্যাক্স রিটার্ন ফাইল আপডেটেড ডকুমেন্টসগুলো আপনার সাবমিট করা আপনার জন্য বেটার হবে। এর পাশাপাশি যদি আপনি কোনো রিলেটিভস, ফ্যামিলি, ফ্রেন্ডস তাকে যদি ইউকেতে থেকে থাকে তাদের ডিটেলস শেয়ার করতে পারেন, তাদের ইনভিটেশন লেটার শেয়ার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ভালো লাগবে। আর এই যে আমি যেটা বলছিলাম যে বাস থেকে যে ওদের বাস থেকে ভিউগুলো খুবই সুন্দর ছিল। আনফর্চুনেটলি আমরা লন্ডন থেকে যখন বেলফাস্টে আসি তখন ওইভাবে আমি ভিডিও করিনি, কারণ আমার উচিত ছিল করা, কারণ আসার সময় আমরা ফ্লাইট নিয়েছিলাম একটা, কারণ আমরা রাইন এয়ার নামে ওদের একটা এয়ারলাইন্স আছে, সার্ভিস জঘন্য বাট টিকিট অনেক চিপ। এই জন্য করে আমি সাজেস্ট করি আপনারা যদি লং জার্নি না করতে চান, যে না আমি 12-13 ঘন্টার জার্নি করবো না, তখন আপনি ডেফিনেটলি ফ্লাইট নিতে পারেন। সো ফ্লাইটটা আপনার জন্য বেশ ভালো একটা অপশন হবে, প্রাইস আপনি কম্পারেটিভলি অনেক রিজনেবল পাবেন। অনেকে ভাবে ইউরোপ ট্রিপ অনেক এক্সপেন্সিভ। আসলে ইউরোপ ট্রিপের বিষয়টা হয় কি যে ইউরোপ ট্রিপে অনেকে যে করে যে ওখানে যে 5 স্টার হোটেলে থাকে, কিংবা আমি সাজেস্ট করি আপনারা বেড অ্যান্ড ব্রেকফাস্ট টাইপের একদম নমিনাল যে হোটেলসগুলো আছে সেই হোটেলসগুলো সিলেক্ট করবেন। আপনি booking.com-এ দেখতে পারবেন, আপনি যখন সার্চ করবেন তখন ওই হোটেলগুলো সার্চ করলে আপনি দেখতে পারবেন যে খুব রিজনেবল কস্টেও আপনি হোটেল সার্চ করে পাবেন। অবশ্যই মাথায় রাখবেন যে জার্নিটা কীভাবে করবেন, এইগুলো প্ল্যানিংগুলো আগের থেকে করবেন। আগের থেকে করলে শুধু দেখে একবার আপনি প্লেন ভাড়া দিয়ে তো ইউকেতে গেলেন বাংলাদেশ থেকে, সো বাংলাদেশ থেকে ইউকেতে সবচেয়ে সস্তায় যাওয়ার সবচেয়ে ইজি ওয়ে, আমি যখন গিয়েছিলাম তখন জেট এয়ারওয়েজ ছিল বা ইন্ডিয়ান অনেক এয়ারলাইন্স আছে। আর আমি একটা টিপস দিয়ে রাখতে চাই যে আগামীতে ধরেন এই নেক্সট ইয়ার থেকে আমাদের এয়ার ইন্ডিয়া, পাশের দেশ এয়ার ইন্ডিয়া উইল বি আ ভেরি বিগ ব্লেসিং ফর অল অফ আস। আমরা যারা এখন অনেক হাই প্রাইস দিয়ে ট্রাভেল করছি, আগামীতে আপনারা দেখতে পাবেন যে এয়ার ইন্ডিয়া ওদের কানেক্টিভিটি অনেক বাড়াচ্ছে। সো তখন আপনি ঢাকা থেকে ধরেন ভায়া ইন্ডিয়া হয়ে যেতে পারবেন। নট নেসেসারিলি এটার জন্য আপনাকে ইন্ডিয়ার মাল্টিপল ভিসা লাগবে। আপনি ইউকের ভিসা নিয়েই আপনি ঢাকা থেকে ফ্লাই করবেন, হয়তো কোনো একটা স্টপ ওভার দিবে ওদের ওখানে, যেখানে আপনি ট্রানজিট প্যাসেঞ্জার হিসেবে থাকবেন, আপনি কোনো ইমিগ্রেশন করবেন না ইন্ডিয়াতে, আপনি সোজা ইউকেতে ফ্লাই করবেন। হ্যাঁ, কম বয়সী যারা তাদেরকে একটু চেকিং বেশি করে, আমাকেও করেছে। আমার সাথে যখন আমার মা ট্রাভেল করে, আমার মাকে অতটা কোয়েশ্চেন করে না যেটা আমাকে বেশি করে। বাট ওয়েন ইউ আর আ জেনুইন ট্রাভেলার আপনার মধ্যে কনফিডেন্সটা থাকবে। সো ডেফিনেটলি আমি বলবো যে এই বিষয়গুলো নিয়ে প্রিপারেশন আগের থেকে নেওয়া ভালো। প্রিপারেশন যত নেবেন আপনাদের জন্য
ইজি হবে ইমিগ্রেশন ফেস করা, এমবেসি ফেস করা। এমবেসির বিষয়টা যেটা হচ্ছে ইউকে এমবেসি কোনো ইন্টারভিউ সচরাচর আমার জানার মতে ট্রাভেলিংয়ের জন্য মানে ট্যুরিস্টদের জন্য নেয় না। ডেল্টা লাইফ টাওয়ারের ভিএফএস আছে, ভিএফএস আপনি সব পেপার্স দিবেন, বাট দে গো থ্রু দি পেপার্স। আপনি যখন রিটার্ন আসে পেপারগুলো তখন বোঝা যায় যে কোনো একজন মানুষ আপনার সবগুলো পেপার গো থ্রু করেছে, আপনার বিজনেসের হোক জবের হোক। এই পেপার্সগুলো খুব সুন্দর করে দিবেন। আপনার কখনো এটা করবেন না যে শুধু আমার সেভিংস অ্যাকাউন্টে একটা অ্যামাউন্টের টাকা আছে, আমি শুধু সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিলাম অ্যান্ড আমি আমার স্যালারি অ্যাকাউন্টের দিইনি। বাট না, স্যালারি অ্যাকাউন্টে জিরো অ্যামাউন্ট থাকবে। এরকম অসংখ্যবার হয়েছে আমার স্যালারি অ্যাকাউন্টে 23 টাকা, 24 টাকা, 27 টাকা এইভাবে আমি আমার স্টেটমেন্ট সাবমিট করেছি। কারণ আমাকে যদি আস্ক করা হয়, আমি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, আমি টাকা ওইভাবে সেভ করতে পারি না। দেখে আমার স্যালারি আসে, আমি কয়েক মাস সেভ করি, দেন আমি টাকাটা নিয়ে কোথাও না কোথাও ট্রাভেল করি। সো এইভাবে আপনারা ইনফরমেশনগুলো গ্যাদার করবেন, নিজেদেরকে প্রিপেয়ার করবেন। এই গেম অফ থ্রোনসের যে শুটিং স্পটগুলো এন্ড ওদের কাজের জন্য যে প্লেসগুলো ওরা ইউজ করেছে খুব সুন্দর। ইউকের বিষয়ে আমি আরও ভাস্টলি আসবো। আমি জাস্ট একটা পার্ট বললাম যে নর্দার্ন আয়ারল্যান্ড বেলফাস্টে গেলে আপনারা খুব এনজয় করবেন। জার্নিটা অসাধারণ। এই যখন সমুদ্রের মাঝখানে দিয়ে ফেরি যায়, মানে একটা আলাদা ফিল। আর ওদের ফেরি তো আমাদের দেশের ফেরি আকাশ পাতাল তফাৎ। আমাদের 100 বছর আগে আছে। ওদের কমফোর্ট, রোড কমফোর্ট। আপনি যদি লং জার্নি করেন, বাসে জার্নি করলে আপনার সারাদিনে কোমর ব্যথা করবে না। সো এই জিনিসগুলো খুবই ফ্যাসিনেটিং। ইউরোপের ওই সাইডের এই জিনিসগুলোই আপনার ভালো লাগবে যে আপনি একটা লম্বা সময় জার্নি করছেন। প্রচুর অ্যান্টিক গাড়ি পাবেন। রোলস রয়েসের এই গাড়িটা অনেক পুরানো আমি পেয়েছিলাম। অ্যান্ড সিরিয়াসলি তখন যদি আই উইশ আমি তখন ট্রাভেল ব্লগিং করতাম, কিন্তু করা হয়নি। যাই হোক, ইটস নেভার লেট, বেটার টু বি সেফ দেন টু বি সরি। সো দেখা যাক। বাট মোরালসগুলো এখন আমি যতবার এই যে ছবিগুলো দেখছি আমার কাছে মনে হচ্ছে যে অসাধারণ। আমি আর এই প্লেসটা আপনাদের জন্য একটা কুইজ থাকলো যে আমার এই লোকেশনটা প্লিজ আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন যে এই প্লেসটা কোথায় এবং এটা আপনি কোথায় দেখেছেন। আমি এই প্লেসে একটা কিছু হয়েছে যেটা ওয়ার্ল্ড ওয়াইডলি অনেক ফেমাস, একটা টিভি চ্যানেল এইচবিওতে দেখা গিয়েছিল। বাকিটা আপনারা আমাকে জানাবেন প্লিজ। সো যে গেম অফ থ্রোনসের শুটিং স্পটগুলো খুবই সুন্দর। আর অ্যাজ ইউজুয়াল টাইটানিকের জন্য বেস্ট প্লেস। সো এই ছাড়া আপনাদের আর কোনো ইনফরমেশন লাগলে, আমি তো এখানে আসলে খুবই ক্যাজুয়ালি আমার বাসার টিভি ম্যাকবুকের সাথে টিভি লাগে, জাস্ট ফেসবুকে যে আপলোড দিয়েছিলাম সেই ইনফ্যাক্ট এই অরিজিনাল ছবিগুলো আমার ফোনে নাই, মোবাইলে ভিডিও করি। সো আমি অর্ডিনারি ট্রাভেল ব্লগারদের মতো তো সুন্দর করে বলতেও পারি না, জানিও না। বাট আপনাদের ইনফরমেশন আমি যেটা করতে পারি, আপনারা যদি ইনফরমেশন আপনাদের প্রয়োজন পড়ে প্লিজ কমেন্টে জানাবেন। আমি অবশ্যই রিপ্লাই করবো। অ্যান্ড আমি ডেফিনেটলি গো থ্রু অল ইউর কমেন্টস অ্যান্ড চেষ্টা করবো আপনাদেরকে বেস্ট সলিউশনটা দেওয়ার, যেটা আপনাদের জন্য অনেক ফ্রুটফুল হবে বিষয়টা। সো এই তো আজকে এই পার্টগুলো তো আপনাদেরকে দেখালাম যে ওদের মিউজিয়ামের ভিতরে কী কী ছিল, কীরকম কী। সো ওইটার আশেপাশে আমরা অনেক জার্নি করেছিলাম। ওই ট্রিপটা আমাদের অনেক বড় ছিল। ইট ওয়াজ আ লেন্দি ট্রিপ। আমরা ইউকে টার্কি একসাথে ঘুরেছিলাম। ইউকেতে অনেক জায়গায় ঘুরলাম। ইউকের বলতে পারেন একদম লাস্ট ট্রিপটা আজকে আপনাদেরকে দেখালাম। এরপরে ক্রমাগতভাবে আমি প্রত্যেক দিন একটা নিউ প্লেস নিয়ে আসবো। সো দেখা যাক। আর এই তো একটা ভিডিও পেলাম যে অন দ্য ওয়ে টু বেলফাস্ট। সো ডেফিনেটলি এটা হচ্ছে যাওয়ার দিনের ভিডিও, দিনের বেলার। সো ওদের ওই মানে এত ভালো লাগে, সবুজ ঘাসের মধ্যে যে প্রচুর ভেড়া খাওয়া দাওয়া করছে, ঘাস এত সুন্দর লাগে, খুব ভালো লাগে। আর ওদের এই বাসে অবশ্যই চেষ্টা করবেন উপরের ফ্লোরে বসতে, খুবই সুন্দর ভিউ পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, উপরের ফ্লোরে কিন্তু মাথায় রাখতে হবে অনেক ঠান্ডা। স্পেশালি আপনি যদি এই সিজনে যান, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত ওদের ঠান্ডাটা খুব বেশি থাকে। ওদের ওখানকার লোকজন যারা, ওরা তো একটু মানে এই এখনকার সিজনে ওদের মাথাটা মানে ঘেমে যায়, ওরা এতটাই ঠান্ডার ভিতরে থাকে। সো এই ছিল আমার টোটাল ট্রাভেল এক্সপিরিয়েন্স অ্যাবাউট নর্দার্ন আয়ারল্যান্ডস। আপনাদের কোনো ইনফরমেশন লাগলে আমাকে প্লিজ জানাবেন, আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ছাড়া এরপরে আপনারা আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যদি মোটিভেট করেন, হয়তো আগামীতে আরও ভালো কিছু কন্টেন্ট করার ট্রাই করবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।